আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমরা আবারও চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা পঞ্চম অধ্যায়ের আরেকটা নতুন অংশ নিয়ে আলোচনা করব। তো আমরা একটু দেখি আমাদের বইয়ে নতুন অংশে কি দেওয়া আছে। এর আগের পর্ব কিন্তু আমাদের প্লেলিস্টেই দেওয়া আছে, যেখানে আমরা বিবরণমূলক লেখা নিয়ে আলোচনা করেছি, আর আজকে আমরা বিশ্লেষণমূলক লেখা নিয়ে আলোচনা করব। তো আমাদের বইয়ের মধ্যে বিশ্লেষণমূলক লেখা জন্য একটা ছক দেওয়া আছে। দেখো এখানে বলা আছে, এবার ওই একই বিষয়ের উপর 200 শব্দের। এখন কথা হচ্ছে, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ওই একই বিষয় বলতে কোন বিষয়কে বোঝানো হচ্ছে। তোমরা হয়তো বা জানো যে ঠিক এর আগের পর্বে যেখানে আমরা বিবরণমূলক লেখা নিয়ে আলোচনা করেছিলাম, বিবরণমূলক লেখায় আমাদের 4টা ছবি দেওয়া ছিল। সেই 4টা ছবির উপর নির্ভর করে আমরা একটা রচনা লিখেছিলাম, বিবরণমূলক রচনা, যেটা কি ছিল, ঘূর্ণিঝড় সিডর নিয়েছিল। সেটাকে আমরা বিবরণমূলক অর্থাৎ 4টা ভাগে অনুচ্ছেদ আকারে লিখেছিলাম। সেই একই বিষয়ের উপর অর্থাৎ ঘূর্ণিঝড় সিডরের উপরেই 200 শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো। লেখা তৈরি করার আগে প্রয়োজন হলে তথ্য সংগ্রহ করো। তোমরা হয়তো বা জানো যে আমাদের বিবরণমূলক লেখা তো বর্ণনা দিয়ে লেখা থাকে, নিজেদের মনের মাধুরী মিশিয়ে আশ্রয় কেন্দ্রে মানুষ গেল, কি কি করলো, এই বিভিন্ন জিনিস থাকে। তবে বিশ্লেষণমূলক লেখাটা যে থাকে, বিশ্লেষণমূলক লেখায় কিন্তু এই সুযোগটা নেই। বিশ্লেষণমূলক লেখায় কিন্তু আমাদের বেশ কিছু তথ্য ব্যবহার করতে হয়। সেই তথ্যগুলো আমাদের অবশ্যই আগে থেকে সংগ্রহ করে নিতে হবে, যে কত সালে, কত কিলোমিটার বেগে, কোন অঞ্চল থেকে ঘূর্ণিঝড়টা এসেছিল, বিভিন্ন সঠিক তথ্য দিয়ে আমাদের বিশ্লেষণমূলক লেখাটা লিখতে হয়। তো অবশ্যই আমাদের সেই জন্য কি করতে হবে, এই লেখাটা লেখার আগে কিছু তথ্য অর্থাৎ ঘূর্ণিঝড় সিডর 2007 সালে যে ঘূর্ণিঝড়টা হয়েছিল 15ই নভেম্বর তারিখ সহ আমাদের সঠিক তথ্যগুলো আগে বাছাই কালেক্ট করতে হবে, তথ্যগুলো সংগ্রহ করতে হবে। সেই তথ্যগুলোর উপর নির্ভর করে বা ভিত্তি করে আমাদের 200 শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করতে বলা হয়েছে। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে এই তথ্যগুলো কালেক্ট করতে পারি ম্যাম। এটা খুবই সহজ। এই যে তোমরা আমার ক্লাস করছো ইউটিউবে বা ফেসবুকে, যেখানে তোমরা করো না কেন, সেই মাধ্যমেই তোমরা এই তথ্যগুলো বের করতে পারবে। অর্থাৎ ইন্টারনেট বা পত্রিকা, বই, অভিজ্ঞ কোনো ব্যক্তির সহায়তায় আমরা এইগুলো তথ্যগুলো কিন্তু সংগ্রহ করতে পারি। আচ্ছা, এবার আমরা দেখব যে আমরা কিভাবে লিখতে পারি। অবশ্যই শিরোনাম দিতে হবে একটা। তো আমরা এখানে শিরোনাম দিয়েছি ঘূর্ণিঝড় সিডর 2007 সালে। দেখো শুরুটাই আমরা কিন্তু এখানে তথ্য দিয়েই করেছি বিষয়টার। 2007 সালে 15ই নভেম্বর বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর। উত্তর ভারত মহাসাগরের, অর্থাৎ এটা তৈরি হয়ে এসেছিল উত্তর ভারত মহাসাগর থেকে। ঘূর্ণিঝড় কিন্তু কোনো একটা মহাসাগর বা সমুদ্র থেকেই হয়। সৃষ্ট ঘূর্ণিঝড়ের মধ্যে এটি চতুর্থ নামকৃত ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় সিডরের আরেকটি নাম হলো ট্রপিক্যাল সাইক্লোন 6B। শ্রীলঙ্কান শব্দ সিডরের বাংলা অর্থ হচ্ছে চোখ। এই নাম দেওয়া হয় ঘূর্ণিঝড় সংঘটিত হওয়ার প্রায় 3 বছর আগে, অর্থাৎ 2004 সালে। 14ই নভেম্বর 2007 সালে প্রতিবেশী দেশের রাজ্য ওড়িশা ও পশ্চিমবঙ্গে বড় ধরনের ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত জারি করা হয়। একই দিন রাত 8টার পর বাংলাদেশের মংলা বন্দরের সব কার্যক্রম ও রাত 10টায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু এখানে যাই ব্যবহার করছি সবগুলো সঠিক তথ্যগুলো ব্যবহার করছি। এটাই হচ্ছে মূলত বিবরণমূলক লেখা এবং বিশ্লেষণমূলক লেখার পার্থক্য। বিবরণমূলক লেখা এত তথ্য সঠিক হতে হয় না, সেটা আমরা নিজের মনের মাধুরী মিশিয়ে লিখি, কিন্তু বিশ্লেষণমূলক লেখায় কিন্তু সঠিক তথ্য দিয়ে লিখতে হয়। রাজধানী থেকে দেশের দক্ষিণ অঞ্চলীয়, রাজধানী মানে কি ঢাকা থেকে আর কি, অঞ্চলীয় জেলাগুলোতে নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ খুলনা বিভাগের দিকে, বরিশাল বিভাগের দিকে জেলাগুলোতে নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়। 15 নভেম্বর সকাল থেকে উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর। সকালবেলা হতে বাতাসের বেগ ছিল ঘন্টায় 260 কিলোমিটার পার ঘন্টা এবং 305 কিলোমিটার পার ঘন্টা। সিডরের প্রভাবে 15 থেকে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। মানবিক সহায়তা দানকারী সংস্থা রেড ক্রিসেন্ট বাংলাদেশের প্রধান ঘূর্ণিঝড় সিডরের প্রায় 10,000 মানুষের প্রাণহানি হয়েছে বলে উল্লেখ করেন। প্রায় 10,000-এর মতো মানুষ কিন্তু মারা গিয়েছিল সিডরে। আচ্ছা, এরপর দেখো বাগেরহাট, পিরোজপুর, বাগেরহাট হচ্ছে খুলনা বিভাগের দিকে, পিরোজপুর হচ্ছে বরিশাল বিভাগ, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, লক্ষ্মীপুর, ঝালকাঠি সহ দেশের প্রায় 31টি জেলায় তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় সিডর। সারা দেশে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যয় দেখা যায়। সিডরের সব
সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে চিহ্নিত হয় বাগেরহাট আর বরগুনা। সেই সাইডে আরও বেশি ক্ষতি হতো যদি সুন্দরবনের সাইডটা না থাকতো। তোমরা তো দেখতেই পাচ্ছ যে ভারত থেকে, অর্থাৎ ভারতের সাইড থেকে, পশ্চিমবঙ্গের ওই সাইড থেকে আমাদের এই সিডরটা এসেছে, তো আরও বেশি ক্ষয়ক্ষতি কিন্তু হতো বাগেরহাটের। কিন্তু সুন্দরবনের অনেক গাছপালা থাকার কারণে একটু তুলনামূলক কম ক্ষয়ক্ষতি হয়েছে, তাই 10,000 মাত্র মানুষ মারা গিয়েছে। ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডব লীলা বাকরুদ্ধ করে দেয় পুরো বাংলাদেশকে। পুরো বাংলাদেশ বাকরুদ্ধ হয়ে যায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখে। তো আমরা এখানে কিন্তু 200 শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে দেখে আর বেশি একটা লিখতে পারছি না। এখানে প্রায় 200 শব্দের মতো আমরা ব্যবহার করেছি, কারণ আমাদের উল্লেখ করে দিয়েছে যে লেখাটা কিন্তু বেশি একটা বড় হওয়া যাবে না। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু শিরোনাম দিয়ে লেখাটা লিখে ফেলেছি, বইয়ে যে অংশটুকু দেওয়া আছে সেখানে। এরপর দেখো বলা হয়েছে বিবরণমূলক রচনা লেখার ক্ষেত্রে বিবেচ্য, অর্থাৎ বিবরণমূলক রচনা লেখার ক্ষেত্রে আমাদের কি কি দিক বিবেচনা করতে হবে। বিবরণমূলক রচনায় কোনো কিছুর বিবরণ দেওয়া হয়, এটা তো খুবই স্বাভাবিক একটা কথা। এই বিবরণে হতে পারে কোনো ছবির, স্থানের, বস্তুর, ব্যক্তির, প্রাণীর, অনুভূতির, ঘটনার, ভ্রমণের, অতীত স্মৃতির কিংবা অন্য কোনো বিষয়। অর্থাৎ এটার বিবরণটা হতে পারে যে কোনো কিছু। যেমন আমরা এর আগের পর্বে দেখেছিলাম, আমরা বিবরণমূলক লেখা লিখেছিলাম 4টা ছবির। আচ্ছা, এরপর দেখো এসব বিবরণ লেখায় সময়ে লেখক তার অভিজ্ঞতাকে ব্যবহার করতে পারেন, কখনো কখনো স্মৃতির উপর নির্ভর করতে পারেন, তেমনি প্রয়োজনে সংগৃহীত তথ্য কাজে লাগাতে পারেন। বিবরণমূলক রচনা লেখার ক্ষেত্রে মনে রাখা দরকার, শুরুতে বিষয় অনুযায়ী একটি শিরোনাম তৈরি দিতে হবে। আমরা কিন্তু দেখেছি আমরা দুইটাতেই শিরোনাম ব্যবহার করেছি। বিবরণ কি লিখতে হবে তার একটি পরিকল্পনা করে নিতে হবে, অর্থাৎ আমি কি নিয়ে বিবরণটা লিখবো সেটার আগে থেকে আমি একটা পরিকল্পনা করে নিব। একই সঙ্গে কোন বর্ণনার পরে কোন বর্ণনা আসবে তা ঠিক করতে হবে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যখন আমি লিখতে যাব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাবধান হতে হবে। এমন যদি না হয় যে আমি এলোমেলোভাবে বর্ণনা দিলাম, ধারাবাহিকতা আমাদের কিন্তু বজায় রাখতে হবে। প্রথমে শুরুতে আমাদের অবশ্যই, যেমন আমরা সিডর নিয়ে যেমন লিখেছিলাম, প্রথমে আমাদের সিডরটা কত সালে এসেছে, কোথা থেকে এসেছে এই বর্ণনা দিয়েছি, তারপর ক্ষয়ক্ষতি সম্পর্কে লিখেছি, তারপর আবার আমরা শেষে কিন্তু লিখেছিলাম কিভাবে সরকারের সহযোগিতায় মানুষ আবারও আগের অবস্থানে ফেরত আসতে পেরেছে, কারণ 2007 সালে তো এখন 2024 সাল, তো অবশ্যই এখন অনেক রিকভার করা হয়েছে। তো এই সব তথ্য দিয়েছি, কিন্তু আমি চাইলেই কিন্তু প্রথমেই আশ্রয়কেন্দ্র নিয়ে লিখে, তারপর 2007 সাল নিয়ে লিখে, তারপর ক্ষয়ক্ষতি নিয়ে লিখলে দেখতে খুবই এলোমেলো দেখাতো। আমি কিন্তু লেখার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রেখেছি, এমনকি চিত্রটাও কিন্তু ধারাবাহিকতা বজায় রেখেই দেওয়া ছিল। তো আমাদেরও লেখার ক্ষেত্রে আগে থেকে চিন্তা করে নিতে হবে এবং সেই ধারাবাহিকতায় লিখতে হবে। এই ধরনের রচনায় অন্তত 3টি অংশ থাকে: ভূমিকা, মূল অংশ, উপসংহার। অর্থাৎ প্রথমে শুরুর অংশে আমাদের যে টপিক নিয়ে বা যে বিষয় নিয়ে আমরা লিখছি সেটা থাকবে, মাঝে থাকবে সেটার মূল অংশ নিয়ে, আর শেষে আবার উপসংহার। রচনার প্রবেশক হিসেবে এমন একটি ভূমিকা লিখতে হয় যা সহজে পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। এই ভূমিকায় একই সঙ্গে মূল বিবরণের ইঙ্গিত থাকবে, অর্থাৎ প্রথম অংশেই যেন একটা ইঙ্গিত থাকে কি নিয়ে আমার মূল অংশটা আছে সেটার। মূল অংশের বিবরণ কয়েকটি অনুচ্ছেদ ভাগ করে লিখতে হয়, অর্থাৎ যেমন আমরা বিশ্লেষণমূলক লেখা কিন্তু একটানা লিখেছি, কিন্তু বিবরণমূলক লেখা কিন্তু ধাপে ধাপে অনুচ্ছেদ আকারে লিখতে হয়। প্রতিটি অনুচ্ছেদের শুরুতে এমন বাক্য লিখতে হয় যার সূত্র ধরে ওই অনুচ্ছেদের বক্তব্য তুলে ধরা যায়। অনুচ্ছেদের শেষ বাক্যটি এমন হতে হয় যাতে বাক্যটির পরের অনুচ্ছেদের সূচনা বাক্যের সাথে সম্পর্কিত থাকে, অর্থাৎ একটা অনুচ্ছেদের সাথে আরেকটা অনুচ্ছেদের সম্পর্ক আমরা শেষ লাইনের উপর নির্ভর করে রাখি। শেষ লাইনের যে লাইনটা আমরা লিখবো, শেষ বাক্যটি যেন এমন হয় যে পরের অনুচ্ছেদের শুরুর সাথে একটা সম্পর্ক থাকে। এক বা একাধিক অনুচ্ছেদ নিয়ে অনেক সময় আলাদা আলাদা পরিচ্ছেদ তৈরি হতে পারে, তখন পরিচ্ছেদগুলোকে আলাদা শিরোনামও দেওয়া যায়। রচনার শেষে লেখকের সমাপনী বক্তব্য দিয়ে একটি উপসংহার তৈরি করতে হয়, অর্থাৎ নিজের একটা মতামত, নিজের একটা বক্তব্য রাখতে হয়। বিবরণের ভাষা হতে হয় সহজ, সরল, স্পষ্ট। এমন কোনো শব্দ আমরা প্রয়োগ করব না যেই শব্দ আমার পাঠকদের কাছে খুবই অপরিচিত হবে বা তাদের বুঝতেই অনেক সময় লেগে যাবে, তখন তারা পড়তে চাবে না। বিবরণের একই কথায় পুনরালেখ করা যায় না, একই কথা বারবার বলা যাবে না, একই টপিক নিয়ে আমি বারবার অনুচ্ছেদ তৈরি করতে পারবো না। বিবরণের কোনো তথ্যের উল্লেখ থাকলে সেই তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে হবে। আমি কোনো একটা তথ্য দেওয়ার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিব। 2007 সালের সিডরের জায়গায় আমি চাইলেই 2012 সাল লিখতে পারবো না। পুরো রচনাটি বিষয় অনুযায়ী হতে হবে, অপ্রাসঙ্গিকতা বর্জন করতে হবে। যেমন আমি ঘূর্ণিঝড় সিডর নিয়ে লিখতে যে বন্যা, ভূমিকম্প এসব নিয়ে লিখতে পারবো না, তাই না? আমি হয়তোবা একটা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে লিখেছি, কিন্তু যেহেতু আমার শিরোনাম ছিল ঘূর্ণিঝড় সিডর নিয়ে, সম্পূর্ণ লেখাটা আমি ঘূর্ণিঝড়
ভিডিও নিয়ে লিখেছি। অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ যদিও এটার সাথে সম্পর্কিত, তাও আমি সেটাকে ব্যবহার করি নাই। অর্থাৎ অপ্রাসঙ্গিকতা আমাদের বর্জন করতে শিখতে হবে। অন্যের লেখা হুবহু অনুকরণ করা ঠিক নয়। অর্থাৎ আমার বন্ধুর একটা লাইন আমার পছন্দ হলো, আমার সহপাঠীর কোনো একটা লাইন আমার পছন্দ হলো, বা আমি যেই অংশটা লিখলাম সেটা তোমাদের পছন্দ হলো, হুবহু তোমরা সেটাই লিখলে, সেটা কিন্তু না। আমি কিন্তু শুরু থেকেই বলছি এই ক্ষেত্রে অবশ্য নিজেদের কিছু শব্দ ব্যবহার করবে, নিজেদের একটা স্টাইল ব্যবহার করবে, তাহলে লেখাটা দেখতে আরো সুন্দর দেখাবে। ঠিক আছে? তো আশা করি আজকের এই পর্বটি দেখার পর তোমাদের বিশ্লেষণমূলক লেখা কেমন হওয়া উচিত বা কিভাবে লেখা উচিত আর এই অনুচ্ছেদটা নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। পরবর্তী পর্বে কিন্তু আমরা বিবরণমূলক এবং বিশ্লেষণমূলক লেখার কিছু নমুনা দেখব এবং দুইটার মধ্যে পার্থক্য যাচাইও করব। তো অবশ্যই পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। আজ পর্বটা এখানেই শেষ করছি। আমি কানিজ ফাতেমা অর্দা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।